নমস্কার, আমি সুমিত চৌধুরী। ওঙ্কার অনলি ট্রুথে আপনাদের সকলকে স্বাগত। আগামী 1 ঘন্টা ধরে আমরা থাকছি আমাদের বিশেষ অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজ নিয়ে, এবং আমাদের নিয়মিত অতিথি হিসেবে যিনি প্রায়ই আমাদের সঙ্গে থাকেন, আজকেও আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকার সুমন ভট্টাচার্য। আমি সুমনকে স্বাগত জানাচ্ছি ওঙ্কার নিউজ এবং আপনাদের সকলের বিহাফে। আমরা আজকে আলোচনার প্রথমেই চলে যাব উত্তরপ্রদেশ। হ্যাঁ, আপনার ঠিকই ধরেছেন, উত্তরপ্রদেশের নির্বাচন সামনে, এবং ইতিমধ্যেই বিভিন্ন চিত্তাকর্ষক ঘটনা উত্তরপ্রদেশের নির্বাচনকে কেন্দ্র করে ঘটতে শুরু করে দিয়েছে। এবং এটা আপনারা জানেন যে একটা কথা বলা হয় যে যারা দিল্লি যায় তারা উত্তরপ্রদেশ হয়ে যায়। তো সুতরাং উত্তরপ্রদেশে কি ঘটছে বা ঘটছে না, এইটা ভারতের রাজনীতির বডি পলিটির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আলোচনায় সুমনের সঙ্গে ঢুকবো, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ খবর এক ঝলক আমরা দেখে নিই। সেটা হচ্ছে শনিবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি। 107টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে এদিন। 63 জন বিধায়ক এই তালিকায় স্থান পেয়েছেন। বিজেপি প্রার্থী করেছে উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যকেও। তিনি লড়বেন প্রয়াগরাজ লাগোয়া কৌশাম্বী জেলার সিরাথু কেন্দ্র থেকে। প্রসঙ্গত, যোশী এবং কেশব দুজনেই বর্তমানে উত্তরপ্রদেশ আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদের সদস্য। গোরক্ষপুর শহর থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী। খবরটা এই অবধি ঠিকই আছে, আনুষ্ঠানিক খবর। আমরা একবার বরঞ্চ এই প্রসঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বদের যা বক্তব্য যেটুকু পাওয়া গেছে আমরা এক ঝলক খুব দ্রুত শুনে নেব। योगी आदित्यनाथ जी गोरखपुर शहर, आदरणीय योगी जी हमारे मुख्यमंत्री की दायित्व में है। वो गोरखपुर शहर से चुनाव में पार्टी की ओर से प्रत्याशी होंगे। श्री केशव प्रसाद मौर्य वो प्रयागराज जिले में सिराथू 251 सिराथू सीट में पार्टी की ओर से प्रत्याशी होंगे। আপনারা ছোট্ট ক্লিপে দেখলেন যে যোগী আদিত্যনাথ, যেটা শোনা গেছিল তিনি অযোধ্যা থেকে লড়বেন অথবা প্রয়াগরাজ থেকে লড়বেন, না, তিনি তার নিজস্ব ব্যাস্টন গোরখপুরে ফেরত গেছেন। এটা আজকের একটা ইঙ্গিত। 2, এই যে তালিকার আমরা যদি সোশ্যাল ডেমোগ্রাফি দেখি, আমরা মোটামুটি যা হিসেব দেখছিলাম এর 67% প্রায় হচ্ছে ওবিসি এবং দলিতদের মধ্যে থেকে জায়গা পেয়েছেন। 10% মহিলা জায়গা পেয়েছেন। এটা মনে রাখবেন যে প্রিয়াঙ্কা গান্ধীর 40% মহিলা প্রার্থীর প্রেক্ষিতে 10% মহিলা প্রার্থী পিচ করেছে ভারতীয় জনতা পার্টি। বাকিটা আমরা আলোচনার মধ্যে এগোবো। সুমন, আমি প্রথমেই জানতে চাইব যে এই যে প্রথম দফার প্রার্থী তালিকা, কার্যত 2 দফার নির্বাচন এটা কভার করছে, 7 দফার মোট নির্বাচন উত্তরপ্রদেশে, তার মধ্যে যারা প্রার্থী হলেন, কেশব মৌর্য এটা তুমি শুনলে, এবং অজয় সিং বিজ তথা যোগী আদিত্যনাথ এখনকার মুখ্যমন্ত্রী, তিনি গোরক্ষপুর থেকেই দাঁড়াচ্ছেন। এবং 67% আমরা যেটা হিসেব যাবার দেখছিলাম যারা ওবিসি দলিত প্রার্থী জায়গা পেয়েছেন। এই পুরো ফ্যাক্টরগুলোকে তুমি কিভাবে দেখবে? দেখুন, এই নির্বাচনের আগে যেটা বিজেপির জন্য সবচেয়ে বড় সেটব্যাক বা বিজেপির জন্য বড় ধাক্কা, সেটা হচ্ছে বিজেপি যারা ছাড়ছেন, অর্থাৎ স্বামী প্রকাশ মৌর্য বলুন, ধর্ম সিং চেনি বলুন, দারা বলুন, এরা সকলেই বেসিক্যালি ওবিসি বা দলিত সম্প্রদায়ের নেতা। ফলে এদের যেটা টার্গেট, মানে এরা যখন দল ছাড়ার সময় একটা কথা বারবার বলেছেন যে যোগী আদিত্যনাথ এই যে 5 বছর সরকার চালিয়েছেন, তারা মন্ত্রী হওয়া সত্ত্বেও তারা মন্ত্রী হিসেবে যে রাজনৈতিক বা প্রশাসনিক গুরুত্ব পাওয়ার কথা সেটা কোনো পাননি। ফলে দলিত সম্প্রদায়ের এই যে ক্ষোভটা, সেটাকে নিরসন করবার জন্য বিজেপিকে নিশ্চয়ই একটা মরিয়া চেষ্টা করতে হয়েছে। করাটাই স্বাভাবিক, কারণ যদি দলিত কারণ ধরে নেওয়া ভালো যে যোগী আদিত্যনাথ তার পলিটিক্যাল পিচটাকে যেভাবে মানে সাজাচ্ছিলেন, সেটা হচ্ছে যে এটা হিন্দু ভার্সেস মুসলিমদের লড়াই।
অর্থাৎ 80% ভার্সেস 20%-এর লড়াই। তো 80% যে হিন্দু ভোট, তার মধ্যে তো 50% অর্থাৎ 40% তো দলিত ভোট। ফলে সেই দলিত নেতারা যদি একের পর এক বলতে থাকেন যে যোগী আদিত্যনাথ স্বৈরাচারী, যোগী আদিত্যনাথ ডিক্টেটর, তিনি মানে কাউকে কোনো জায়গা দেন না, তাহলে তো তার পরিবর্তন মানে সেই আক্রমণটার প্রতিহত করবার জন্য বিজেপিকে একটা কিছু সাজাতেই হতো, সেটা বিজেপি সাজিয়েছে। এবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে 67% দলিত প্রার্থী দিয়েছে, তার মধ্যে কতজন বিজেপিতে থাকবে? কারণ আমি স্বামীপ্রসাদ মৌর্য, যিনি আরেকজন মৌর্য সম্প্রদায়ের বড় নেতা, তিনি একটা মানে কথা বলেছেন, খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। তা আমি তার বক্তব্যটা দেখছিলাম, সেটা হচ্ছে তিনি যোগী আদিত্যনাথকে পাল্টা চ্যালেঞ্জ করে বলেছেন যে আমরা 85%, তুমি 15%। মানে যোগী আদিত্যনাথ বা অজয় সিং বিস্ট আসলে যে কাস্টটাকে রিপ্রেজেন্ট করেন, তারা কিন্তু হিন্দু সম্প্রদায়ের মধ্যে 15% মাত্র, আর এই দলিতরা অনেক বড়। ফলে উনি কিন্তু আবার হিন্দু সম্প্রদায়ের মধ্যে যোগীকে কোণঠাসা করে দেওয়ার একটা চেষ্টা করেছেন। সো ইট ইজ এ ইন্টারেস্টিং ব্যাটল। অ্যান্ড এবং আরেকটা যদি খুব ইন্টারেস্টিং বিষয় দেখা যায় যে বিজেপি তার প্রার্থী তালিকাটা ঘোষণা শুরু করলো গোরখপুর দিয়ে। গোরখপুর কিন্তু প্রায় বিহারের বর্ডার, মানে উত্তরপ্রদেশের বর্ডার। যে এলাকাটায় বিজেপি খারাপ করবে বলে সবাই ধরে নিচ্ছে, অর্থাৎ পশ্চিম উত্তরপ্রদেশ, সে ব্যাপারে কিন্তু বিজেপি কোনো এখনও প্রার্থী ঘোষণা করলো না, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। এবং যেটা মানে 10% মহিলা প্রার্থী দিয়ে বিজেপি তার মানে প্রিয়াঙ্কা গান্ধী যে মহিলা ভোটটায় কামড় বসাতে চাইছেন, কারণ যে কোনো ইলেকটোরেটের মধ্যেই তো মানে 40 ইউপিতে বোধহয় 48% মুসলিম, মহিলা ভোট। তো সেই 48% যে মহিলা ভোট, সেই 48% মহিলা ভোট যেন কারো দিকে সুইচ ওভার না করে যায়, সেটার জন্য বিজেপিও চেষ্টা করেছে যে 10% মহিলা ক্যান্ডিডেট দিতে। কিন্তু যেটা লক্ষণীয়, আমি নিশ্চয়ই আমরা লক্ষ্য রাখবো, সেটা হচ্ছে যে গতবার কিন্তু বিজেপি এই উত্তরপ্রদেশের প্রায় 400 বিধানসভা কেন্দ্রের মধ্যে কোনো মুসলিমকে প্রার্থী করেনি, লোকসভাতেও করেনি। বিজেপির এখন অবধি কোনো মুসলিম লোকসভা সাংসদই নেই। তো এই যে গোটা প্রেক্ষিতটা, অর্থাৎ এই যে হিন্দু কার্ড খেলে বেরিয়ে যাওয়ার চেষ্টাটা, সেটা কতটা বিজেপির ক্লিক করে, কারণ অখিলেশও ঠিক ওইটাতেই আক্রমণ করছেন বারবার। অর্থাৎ অখিলেশও কিন্তু এখনও অবধি যদিও অখিলেশের দিকে কংগ্রেসের পাওয়ারফুল মুসলিম নেতারা গেছেন, ইমরান মাসুদ গেছেন, আরও অনেক মুসলিম নেতা যাচ্ছেন, কিন্তু অখিলেশের মূল টার্গেট হচ্ছে যে দলিত ভোটটা, যেটা বিজেপি পাওয়ার ওদের জন্য আশা করছিল, সেটাকে সরিয়ে দেওয়া। কারণ এটা সবাই মোটামুটি এবার নিশ্চিত যে দলিতদের বড় ভোট যার কাছে থাকতো, সে মায়াবতী, যিনি প্রায় ধারাবাহিকভাবে 1990 থেকে প্রায় 2017 অবধি তিনি প্রায় তিনি হয়তো কখনো নির্বাচন জিতেছেন, কখনো হেরেছেন, কিন্তু কখনো 20% নিচে ভোট পাননি। তিনি এবার 20% ভোট ধরে রাখতে পারবেন কিনা, অখিলেশেরও আশা, বিজেপিরও আশা যে এই ভোটের মায়াবতীর 20% কমে 10% বা আরও কমে যাবে, এবং এই যে 10% সেটা ভাগাভাগি হবে। এই ভাগটা কার কাছে যাবে তার উপরে কিন্তু ডিপেন্ড করছে এবারের উত্তরপ্রদেশের নির্বাচনী ভাগ্য। আমি সুমন একটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলে একটা কথা আছে এই জাতপাতের রাজনীতির ক্ষেত্রে। এটা আমরা দেখেছি, এটা পুরনো, এটা প্রথম গুজরাটে রতুভাই আদবানি যখন খাম করেছিলেন, ক্ষত্রিয় হরিজন আদিবাসী মুসলিম, বা এমনি হিন্দিওয়ালায় অজগরের কথা বলা হতো যে আহির জাট গুজরাট রাজপুত। তো আমরা এখানে একটা কংক্রিট ম্যানিফেস্টেশনের টার্মসে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব অখিলেশ যাদব গতবার যে খেলাটা খেলেছিলেন আদিত্যনাথ যোগী বা নরেন্দ্র মোদী বা অমিত শাহরা, এবার কিন্তু অখিলেশ যাদব অনেকগুলো ছোট ছোট দলকে তার চারপাশে জড়ো করে ফেলেছেন ইতিমধ্যেই। আমি প্রথমে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা বলবো যে আরএলডির কথা, চৌধুরী চরণ সিংয়ের দল, তার নাতির জয়ন্ত চৌধুরীর হাতে এই মুহূর্তে। এছাড়া সুহেলদেব সমাজ পার্টি, ললিত রাজভরের দল রয়েছে, আপনা দল রয়েছে, একটা সময়কার ব্রেকার ফ্র্যাকশন প্রগতিশীল সমাজবাদী পার্টিকে ওয়ান্স এগেন অখিলেশ যাদব রোপিন করেছেন। তো একটা নেগোসিয়েশন নিয়ে অবশ্যই কিছুটা দোলাচল আছে, আজাদের সঙ্গেও একটা দোলাচল দেখা দিয়েছে, যদিও ওটার সঙ্গে একটা নেগোসিয়েশন চলছিল। এমনকি আমি এটাও শুনছিলাম যে ওখানকার সিপিআইএমের লিবারেশনের সঙ্গেও একটা ভিতরে আন্ডারস্ট্যান্ডিংয়ের চেষ্টা অখিলেশ এখনও করছেন, হয়তো তারা
কয়েকটা আসন দিতে পারেন সিপিআইএম লিবারেশনকে, যদিও সেটা এখন অবধি খুব ফ্লুইড স্টেটে আছে। তো এই যে সোশিও পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিংটা করেছেন, এবং বিশেষ করে পশ্চিম ভারতের পশ্চিম উত্তরপ্রদেশের জাট ভোটের ক্ষেত্রে আরএলডির সঙ্গে সমীকরণ সমাজবাদী পার্টির যে তালমিল এবং গাঠবন্ধন, সেটা খুব শক্তিশালী জায়গায় পৌঁছে গেছে। বাকি যে পূর্ব উত্তরপ্রদেশের ছোট ছোট রাজনৈতিক দলগুলোর আমি বললাম, এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা মুলায়ম সিং যাদবের পুত্র অখিলেশ যাদবকে কতটা মাইলেজ দিতে পারে? দেখুন, উত্তরপ্রদেশে তো প্রায় 400 আসন, তার মধ্যে পশ্চিম উত্তরপ্রদেশে রাফলি 88 থেকে 90টা আসন ধরতে পারেন আপনি। এবার পশ্চিম উত্তরপ্রদেশে মুসলিম ভোট, একটা স্ট্রং মুসলিম ভোট আছে, যাদব ভোটও একটা, জাট ভোটও একটা, জাট ভোটও সলিড আছে একদম, মানে খুব দুটোই মানে একে অপরের পরিপূরক পুরোপুরি। তো আপনি যদি ধারাবাহিকভাবে উত্তরপ্রদেশে বিজেপির সাফল্যটাকে দেখেন, তাহলে 2014 থেকে, মানে পোস্ট মুজফ্ফরনগর রায়েট, 2013 দাঙ্গার পর, পোস্ট 2013 মুজফ্ফরনগর রায়েটের পর থেকে বিজেপি এই ভোটটাকে, মানে জাট ভোটটাকে নিজেদের দিকে কনসলিডেট করতে পেরেছিল। এবং জাট ভোটের সুবাদেই 2014-তে বিজেপি উত্তরপ্রদেশ থেকে 73টা লোকসভা আসন পায়। 2014-র পরে 2017-তে গিয়ে আবার বিজেপি সুইপ করে, মানে যেটার পরে যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী হিসেবে বসানো হয়। 2017-র পরে 18-তে একটা মায়াবতী এবং মানে অখিলেশের জোটের পরে পরপর 3টে লোকসভা কেন্দ্রে বিজেপি হেরে গেলে পরেও তারপর আবার মায়াবতীকে কবজা করে বিজেপি 2019-এর আগে আবার এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটাকে মানে চেঞ্জ করে আবার 57টা আসনে যেতে। সেক্ষেত্রে মায়াবতীর ভূমিকা সন্দেহজনক ছিল, যে মায়াবতী সত্যি সত্যি কতটা মানে জোটের সপক্ষে কাজ করেছিল। এই পুরো সিস্টেমটা বিজেপির সবচেয়ে বড় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো যে কৃষকদের আন্দোলন। যেই কৃষকদের আন্দোলনটা হলো পশ্চিম উত্তরপ্রদেশের 88টা আসনে, যেখানে জাট ভোটটা একেবারে বিজেপির সঙ্গে ছিল, সেটা প্রথম বিজেপির থেকে সরে গেল। এবং সেটা যে এমনভাবে সরলো যে এখনও অবধি বিজেপি কৃষক বিল প্রত্যাহার করেছে, অনেক কিছু করেছে, কিন্তু কোনোভাবেই কেউ এটা নিশ্চিত নয়। আমি বিজেপির অভ্যন্তরেরও কথাও জানি যে যারা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না যে জাট ভোটটা আবার আমাদের কাছে ফিরবে। এবার এক্ষেত্রে সংকট দুটো, একটা হচ্ছে যদি জাট প্লাস মুসলিম ভোট একত্রিত হয়, যেটা মানে অখিলেশের চেষ্টা, কারণ বেসিক্যালি চৌধুরী চরণ সিং জাটদের নেতা ছিলেন, তার নাতি জয়ন্ত চৌধুরীও জাটদের রিপ্রেজেন্ট করেন। ফলে যদি তারা মানে জয়ন্ত চৌধুরী অখিলেশের জোট যদি জাট প্লাস যাদব প্লাস মুসলিম ভোটকে একত্রিত করে, তাহলে পশ্চিম উত্তরপ্রদেশে বিজেপির জন্য শক্ত চ্যালেঞ্জ। এবার বাকি থাকলো তাহলে বাকি যে অংশগুলো, অর্থাৎ বুন্দেলাখণ্ড, রোহিলা, পূর্ব উত্তরপ্রদেশ ইত্যাদি। এবার মানে এই বাকি 3টে যে ক্ষেত্র বিজেপি, তার মধ্যে এমনি যে ছোট দলগুলোর কথা বললাম, অনেকে কিন্তু পূর্ব উত্তরপ্রদেশে সক্রিয়, সমাজ পার্টি। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে স্বামী প্রসাদ মৌর্য একজন এমন একজন দলিত নেতা যাকে বিজেপির গুরুত্ব না দিয়ে উপায় নেই। এবং আমাদের মাথায় রাখতে হবে যে যতই তথাগতরা এটাকে নিয়ে উপহাস করুন, স্বামী প্রসাদ মৌর্য 2017-তে এই বিজেপির পালে হাওয়া বলেই বিএসপি ছেড়ে বিজেপিতে গেছিলেন। তিনি আবার নিশ্চয়ই এবার এতটা বোকা নন যে তিনি কেন হঠাৎ বিজেপি ছাড়লেন। দুটো কারণ। একটা কারণ হচ্ছে যে অবশ্যই যে 2017-তেও কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহ, যেহেতু তারাই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা করেছিলেন, তারা কখনোই চাননি যে যোগী আদিত্যনাথ চিফ মিনিস্টার হন। তাদের প্রথম পছন্দ ছিল এই মৌর্য সম্প্রদায়ের কেশব প্রসাদ মৌর্য, যাকে তারা সেই সময় বিজেপির রাজ্য সভাপতি করেও পাঠিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে আরএসএসের হস্তক্ষেপে তাদের নরেন্দ্র মোদী, অমিত শাহকে, যোগী আদিত্যনাথকে গিলতে হয়। গেলার ফলে কেশব প্রসাদ মৌর্য ডেপুটি চিফ মিনিস্টার হয়ে যান। কিন্তু আমরা সবাই জানি, যেটা এতদিন বাদে স্বামী প্রসাদ মৌর্য বলছেন, এটা অনেক দিন ধরে সবাই জানে যে যোগীর যে ওয়ার্কিং স্টাইলটা, সেটাতে মানে কেশব প্রসাদ মৌর্যই কোনো জায়গা পান না। তো স্বামী প্রসাদ মৌর্য তো একজন ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, উনি মানে যিনি বিজেপির সবচেয়ে হেভিওয়েট নেতা, সেই হেভিওয়েট নেতা কেশব প্রসাদ মৌর্যকে কোনো জায়গা দিতেন না। তো সেই পুরো জায়গা না ফলে বিজেপির ভেতরে যে দলিত বা ওবিসি সেকশনটা, তারা কতটা জায়গা পেয়েছে সেটা আমরা এতদিনে সবাই জানি। তো এবার সেই রাগটার কতটা ম্যানিফেস্টেশন হবে, কারণ আমরা যদি প্রথম 88 সিটটাকে বাদ দিয়ে দিই, তাহলে বাকি যে 300 সিট পড়ে থাকে সেখানেও অন্তত
অন্তত 130টা সিটে এই দলিত ভোট সবচেয়ে গুরুত্বপূর্ণ, বুন্দেলখণ্ড ইত্যাদি জায়গায়। তো সেইখানে স্বামীপ্রসাদ মৌর্যর দল ছেড়ে বেরিয়ে যাওয়া এবং তার সঙ্গে আরো কয়েকজন পরপর হ্যাঁ, বিধায়ক, মানে যেটা পরপর, significant। হ্যাঁ, মানে পরপর যারা ছাড়ছেন তাদের সবাই দলিত নেতা। ইন্টারেস্টিং যে সবাই কিন্তু দলিত নেতা, এবং সবাই যোগী আদিত্যনাথকে এটা আঙুল তুলে বলছেন যে তুমি আমাদের এই 5 বছর মানুষ বলেই জ্ঞান করো। এটা খুব স্বাভাবিক। আপনি যদি আরএসএস এর মানে কোর আইডিওলজিটা দেখেন, সেখানে সেটা এতটাই ব্রাহ্মণ্যবাদী, সেটা এতটাই মনুবাদী, যে সেখান থেকে মানে বেসিক্যালি তো আরএসএস একটা সমান একটা কথা আমি জানতে চাইবো, সেটা হচ্ছে যে ব্রাহ্মণ্যবাদী এবং মনুবাদী, কিন্তু এই অজয় সিং বিস্ত অথবা যোগী আদিত্যনাথ, যে নামেই ডাকুন, তার শাসনকালে ব্রাহ্মণরা কতটা খুশি উত্তরপ্রদেশের? আমি ব্রাহ্মণদের 15% ভোট কিন্তু ব্রাহ্মণদের ওখানে আছে। মানে যেটা মানে অসুবিধে হচ্ছে সেটা হচ্ছে যে আরএসএস এর একটা সংস্কৃতি আছে। প্রথমত আরএসএস এর একটা সংস্কৃতি হচ্ছে, আরএসএস বেসিক্যালি, আপনি যদি আরএসএস এর টপ লিডারশিপটাকে দেখেন, সেটা বেসিক্যালি একটা চিৎপাবনী ব্রাহ্মণদের, মানে যারা পুনের আশপাশে যে ব্রাহ্মণরা ছিলেন তাদের একটা সংগঠন, সেটা তার থেকে বিস্তার করেছে। এখনও আপনি যদি আরএসএসের যেটা মানে এই মানে বাবুল সুপ্রিয়রা যখন দল ছাড়ছেন যেটা বলছিলেন, যে আপনি যদি দেখেন যে সেখানে ওই চিৎপাবনী ব্রাহ্মণরা ছাড়া তারা কেউ মানে অ্যাকোমোডেটেড হয় না। এবার মনে হয় উত্তরপ্রদেশের ব্রাহ্মণ, এবং উত্তরপ্রদেশের ব্রাহ্মণদেরকে অজয় সিং বিস্ত মানুষই মনে করেন না। এটা এটা একটা পুরনো সত্য। অজয় সিং বিস্তের বিরুদ্ধে এটা পুরনো অভিযোগ। তিনি গোরখপুর মঠটাকে যেভাবে চালাতেন, প্রথম কথা মাথায় রাখতে হবে যে দের ইজ এ বেসিক ডিফারেন্স বিটুইন যোগী আদিত্যনাথ আর এনি আদার বিজেপি লিডার। যোগী আদিত্যনাথ বিজেপির ভেতর থেকে উঠে আসা লিডার নন, তিনি কিন্তু বিজেপি থেকে পরে ইনটেক করেছেন, ঠিক আছে? উনি বা ওনার গুরু, তারা কিন্তু একটা ধারাবাহিকভাবে এক্সট্রিম হিন্দুইজমকে প্র্যাকটিস করেছেন। এটা ওনার যিনি গুরু, তিনি তো হিন্দু মহাসভা করতেন, ঠিক আছে? তো ফলে তাদের একটা লম্বা তাদের দুটো একটা ট্র্যাডিশন আছে, মানে পলিটিক্যাল ট্র্যাডিশন। একটা হচ্ছে ভায়োলেন্সের, আর দ্বিতীয়টা হচ্ছে যে মানে এক ধরনের মানে এক্সট্রিম হিন্দুইজমকে প্রিচ করা। তো সেখানে মানে উত্তরপ্রদেশের যে কনৌজের ব্রাহ্মণ, তার জায়গা কোথায়? তো সেইটা তো একটা কনস্ট্যান্ট মানে উত্তরপ্রদেশের ব্রাহ্মণদের জন্য পীড়াদায়ক, যেটাকে কংগ্রেস ধরবার চেষ্টা করছে। কিন্তু আমি আগে মানে ব্রাহ্মণদের চাইতে তো বড় মানে বিজেপি যেটা মাথা ব্যথা এই মুহূর্তে, সেটা হচ্ছে দলিত, এবং মোটামুটি এই ইলেকশনটাকে দলিত প্লাস ওবিসি। আমি ওই জন্যই আমার সর্বভারতীয় সংবাদপত্রগুলো কিন্তু এই ইলেকশনটাকে মন্ডল ভার্সেস কমন্ডল বলে দিয়েছেন। অর্থাৎ 89-এ যেটা ভিপি সিং এর চাল ছিল, অখিলেশ যাদব প্রায় সেই চালটা ফেরত চলে গেছেন, যে তোমার কাছে রাম মন্দির আছে, আমার কাছে গোটা মন্ডল কমিশন আছে, তুমি যাদের উপেক্ষা করেছো। সো এই যে মন্ডল ভার্সেস কমন্ডলের লড়াইতে আমরা যা ছবি এখন দেখছি, কেশবপ্রসাদ মৌর্য তিনি কতটা জোর গলায় বলতে পারবেন? আপনি যদি মাথায় রাখেন যে স্বামীপ্রসাদ মৌর্য দল ছাড়ার পরে কেশবপ্রসাদ মৌর্য কিন্তু কাতর স্বরে বলেছিলেন যে স্বামীপ্রসাদ মৌর্য আপনি দল ছাড়বেন না, আপনি দলে থাকুন, দলে আলোচনা করার সুযোগ আছে। তো সেই যে এন্টার যে চাপটা, মানে দলিত ওবিসি ভোটের যে চাপটা, সেটা যোগী আদিত্যনাথ কতটা ম্যানেজ করতে পারবেন, সেটা হচ্ছে এখন কঠিনতম প্রশ্ন। কারণ যোগী থট সবাই ভাবা উচিত, যোগীর ভাবনাটাকে আমি ভুল বলছি না। যোগী ভেবেছিলেন যে অখিলেশ যাদবের মূল ভোট হচ্ছে যাদব আর মুসলিম, তো আমি যদি এটাকে হিন্দু ভার্সেস মুসলিম লড়াইতে পরিণত করে দিতে পারি, তাহলে আমার কাছে হিন্দু লার্জ চাঙ্কের ভোটটা এলে এই ইলেকশনটা আমি থ্রু করব। কিন্তু থ্যাঙ্কস টু স্বামীপ্রসাদ মৌর্য এবং ধরম সিং চেনি এবং একজনের পর একজন দলিত নেতার দল ছাড়ায়, এটা কিন্তু আর হিন্দু ভার্সেস মুসলিম না, এটা হিন্দু ভার্সেস দলিত ভোট হয়ে গেছে। যে লড়াইটায় কিন্তু এভরি চান্স যে যোগী আদিত্যনাথ যে কোনো সময় মাইনরিটি হয়ে যাবেন, মাইনরিটি অ্যামং দ্য হিন্দু, হি উইল লস দ্য উইনিং কম্বিনেশন, যেটার উপর দাঁড়িয়ে উনি চেষ্টা করছিলেন। আমরা উত্তরপ্রদেশ নিয়ে একটা আলোচনায় ছিলাম, আমরা আগামী দিনগুলোতেও থাকবো। ধারাবাহিকভাবে উত্তরপ্রদেশের নির্বাচন অবধি আমাদের এইটা নজর রাখতে হবে, কারণ খুব ক্রুশিয়াল, ভারতবর্ষের আগামী দিনের রাজনীতির পক্ষে খুব গুরুত্বপূর্ণ ভোট হতে চলেছে নতুন করে আরও একবার উত্তরপ্রদেশের প্রান্তরে। আমরা একই সঙ্গে পাঞ্জাবেও ভোট সমাসন্ন, একই পর্যায়ে ভোট পাঞ্জাবেও আসছে, আর একটা গুরুত্বপূর্ণ রাজ্য এবং আর একটা চিত্তাকর্ষক ভোট, বিশেষ করে কৃষক আন্দোলনের প্রেক্ষিতে। আমরা একটা ছোটো খবর দেখে নিই। শনিবার পাঞ্জাবে নির্বাচনের জন্য প্রথম দফার 86 জনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল কংগ্রেস। তাতে রয়েছে একাধিক চমক।
মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি এবং প্রদেশ কংগ্রেস সভাপতি নবজ্যোৎ সিং সিংহু দুজনকেই প্রার্থী করেছে হাত শিবির। চামকর সাহিব আসন থেকে প্রার্থী করা হয়েছে চরণজিৎ সিং চান্নিকে। উপমুখ্যমন্ত্রী প্রতাপ সিং বাজওয়া কদিয়ন আসন থেকেও প্রার্থী হচ্ছেন। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালে মানসা আসন থেকে প্রার্থী হচ্ছেন। এদিকে অভিনেতা সোনু সুদের বোন মালবিকা সুদকে যোগা আসন থেকে প্রার্থী করেছে কংগ্রেস। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশের পরও কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে ধোঁয়াশা কাটছে না। সিধু নাকি চান্নি কে হবেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এখনও কিন্তু তা স্পষ্ট নয়। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে এখন দ্বিধাবিভক্ত কংগ্রেস। সুমন, আমি খুব ছোটোভাবে, আমাদের বিরতিতে যাওয়ার সময় এগিয়ে আসছে, পাঞ্জাবের ছবিটা কি কোথাও একটু ঘেঁটে গেছে? দেখুন, মানে পাঞ্জাবের ছবিটা ঘাঁটা মানেই হচ্ছে যে পাঞ্জাবে বিজেপি কোনো মতেই না, বিজেপি আসছে না। এবার লড়াইটা হচ্ছে কংগ্রেস ভার্সেস আপ। এবার কংগ্রেসের লড়াইটা হচ্ছে আবার মানে যেটা কংগ্রেসের চিরকালীন সমস্যা, টু মেনি ফ্রুটস, মানে টু মেনি অ্যাপেলস ইন এ বাস্কেট। আচ্ছা, নবজ্যোৎ সিং সিধিও মুখ্যমন্ত্রী হতে চান, চরণজিৎ সিং চান্নিও মুখ্যমন্ত্রী হতে চান, কেউ তার জায়গা ছাড়বে কেন? কিন্তু আমি একটা জিনিস মানে লক্ষণীয়ভাবে বলবো যে যেটা আমার মনে হয় বিজেপির জন্য বেশি উদ্বিগ্নের, সেটা হচ্ছে যে কেউ বিজেপি নিয়ে পাঞ্জাবে আলোচনা করছে না। সোনু সুদ, যিনি মানে এই গোটা 2 বছরের করোনার একমাত্র হিরো, এবং যাকে কিন্তু অ্যাকচুয়ালি সবাই ভেবেছিল যে উনি বিজেপির লোক, কারণ ওনার যা চলন বলন সবকিছু বিজেপি একদম। কিন্তু তাকে কঙ্গনা রানাওয়াত এমন বিরক্ত করলেন যে তিনি অবধি নিজের বোনকেই নিয়ে গিয়ে কংগ্রেসে যোগ দিয়ে দিলেন। সো বিজেপির জন্য বিগার ক্রাইসিস হচ্ছে মানে ফ্রম যোগী আদিত্যনাথ, যিনি স্বামী প্রসাদ মৌর্যকে ভাগিয়ে দিলেন, কঙ্গনা রানাওয়াত যিনি সোনু সুদকে ভাগিয়ে দিলেন। এবং মাথায় রাখতে হবে যে পাঞ্জাবে যখন কৃষক আন্দোলন হচ্ছিল তখন কঙ্গনা রানাওয়াত ধারাবাহিকভাবে বলে গোটা রাজ্যটাকে খালিস্তানি বানিয়ে দিয়েছিলেন। ভদ্রমহিলার বুদ্ধিশুদ্ধি নিয়ে আমার বেশ প্রশ্ন আছে। মানে তো এই যে সমস্যাটা আমি বলছি, মানে কঙ্গনা রানাওয়াত ইনি তো ছবি টবি করেন যদ্দূর জানি, ইনি হঠাৎ বিজেপি হয়ে গেলেন কিভাবে? না মানে বিজেপির যেটা সমস্যা হয়, বিজেপি মাঝে মাঝে এরকম কিছু আইকন খুঁজে বার করবার চেষ্টা করে, তো তারপর তাকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করে যিনি হচ্ছেন মানে আপনারা এতদিন ধরে যা ইতিহাস জেনেছেন সব ভুল, আপনারা এতদিন ধরে যে বলিউডকে জেনেছেন ওটা পুরোটা নেপোটিজম, গাঁজা খায় না, ভালো একমাত্র একটি সতী সাধ্বী, মানে যদি কোনো মানে সীতার বর্তমান রূপ থাকে না কঙ্গনা রানাওয়াত, তারপরই তার কঙ্গনা রানাওয়াতের বয়ফ্রেন্ড এসে বলে না ও তো আমার জন্য রোজ গাঁজা বানাতো, তখন পুরো ব্যাপারটা ঘেটে যায়। মানে বিজেপির সমস্যা হচ্ছে, দেখুন আমি 2 মিনিট নেব বিজেপি, ধরুন পাঞ্জাবের ক্ষেত্রে, মানে ইন্টারেস্টিং পাঞ্জাবের ক্ষেত্রে কেন বললি, বিজেপির দেখবেন আপনি যদি বিজেপির গ্রুপে থাকেন বা RSS এর গ্রুপে থাকেন, বিজেপি গত 2 দিন ধরে মানে একদম উজ্জীবিত যে মানে এতদিন ধরে ব্রিটেন ভারতবর্ষ শাসন করেছে, এবার সেই ঔপনিবেশিকতাবাদের জবাব দিতে ঋষি সুনক, নারায়ণ মূর্তির জামাই, তিনি এবার ব্রিটেনের প্রধানমন্ত্রী হবেন, তারা ভারতীয় প্রধানমন্ত্রী গদিতে বসবেন, তারপরই উনি মোদির দিকে একদম মানে গলা জড়িয়ে ধরবেন। এই বিজেপি বা RSS এর মূর্খামির সমস্যাটা হচ্ছে যে এই যে নারায়ণ মূর্তির জামাই, যদি তিনি বরিস জনসনের জায়গায় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হন, তিনি ঘটনাচক্রে পাঞ্জাবি, তাহলে অমিত শাহর একদম সর্বনাশ। কারণ এরা ভুলেই গেছে যে এই নারায়ণ মূর্তির স্ত্রী সুধা নারায়ণ মূর্তির যে এনজিওটি ছিল তারও FCA এর লাইসেন্স অমিত শাহ ক্যান্সেল করেছিলেন, এবং যখন ক্যান্সেল করেছিলেন তখনও মানে ঋষি এত নাম করেন, তখন ঋষি জাস্ট একজন সাংসদ ছিলেন, ব্রিটিশ পার্লামেন্টের MP ছিলেন, তখন এই যে MP চিঠি লিখেছিলেন অমিত শাহ যে আপনি আমার শাশুড়ির কি অপরাধ করেছেন যে তার NGO লাইসেন্সটা ক্যান্সেল করলেন। এবং সুধা নারায়ণ মূর্তি ঘটনাচক্রে তখন উনি বিদেশে ছিলেন, লোকে মানে RSS এর সমস্যা হচ্ছে ইতিহাসটা এত গণ্ডগোলের, আপনি কঙ্গনা রানাওয়াতের প্রসঙ্গটা টানলেন বলে, এই ঋষি তার শাশুড়িকে নিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করতে চান, সে দেখাই করেননি। তো উনি যদি প্রধানমন্ত্রী হন, উনি নিশ্চয়ই এই সমস্ত স্মৃতি ওনার মনে থাকবে যে উনি যতই কনজারভেটিভ পার্টির লিডার হন, উনি এই মানে ভারতীয় এই রক্ষণশীলদেরকে সহ্য করতে পারেন না। তো সমস্যা হচ্ছে কঙ্গনা রানাওয়াতকে, যে আমি এটা বললাম এই কারণে, এই যে কঙ্গনা রানাওয়াতকে যখন বিল্ড আপ করা হলো যে একজন নতুন সতী সাধ্বী চলে এসছে, সব কাপুর সব খানরা গাঁজা খান, মানে ইনি শুধু একমাত্র দুধ খান, এই যে কঙ্গনা রানাওয়াতের বিল্ড আপটা, সেটাতে পুরো একদম মানে একদম পুরো জল ঢেলে দিল সবাই যখন জানা গেল যে কঙ্গনা রানাওয়াতের বাড়িতেই গাঁজার সমস্ত। বিজেপির সমস্যা হচ্ছে যে এই যে যাকে বিল্ড আপ করে যে সে একটা হচ্ছে মানে নতুন পৃথিবীর ইতিহাসের আলো, পরে দেখা যায় সে আসলে মানে ফ্লপ। আমরা এর পরবর্তী খবরগুলোতে থাকবো সুমনের কথার থেকে একটা ক্লু নিয়ে যে ইতিহাসকেও ঘেঁটে দেয়ার।
একটা খুব জনপ্রিয় গান এখানে হয়েছিল গত নো ভোট টু বিজেপি মুভমেন্টের সময়, আমাদের মনে আছে, তুমি পুরাণকে বলো ইতিহাস আর ইতিহাসকে বলো পুরানো। তো আমরা সেই ইতিহাস সংক্রান্ত আলোচনাতেই যাব, কিন্তু তার আগে সময় নিউজ অ্যান্ড ভিউজে একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির। কোথাও যাবেন না, দেখতে থাকুন ওঙ্কার অনলি ট্রুথ। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন ওঙ্কার অনলি ট্রুথের বিশেষ অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজ, এবং আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকার সুমন ভট্টাচার্য। সুমনকে আরও একবার স্বাগত আমাদের আজকের আলোচনাতে। আমরা এবার যে কথা বলে আমি বিরতিতে গিয়েছিলাম সেটা হচ্ছে ইতিহাসের নায়ক এবং বিজেপি, যে প্রসঙ্গে আমাদের আলোচনা। ফের ব্রাত্য নেতাজি, ফের বঞ্চিত বাংলা। সাধারণতন্ত্র দিবসে রাজধানী দিল্লি রাজপথে দেখা যাবে না বাংলার নেতাজির উপর ট্যাবলো। বাংলার ট্যাবলো মডেল ছিলেন নেতাজির 125তম জন্মবার্ষিকী। কোনো সাধারণতন্ত্র দিবসে নেতাজি নেই, তার উত্তরেও ধোঁয়াশা। প্রতিবাদ ও নিন্দার ঝড় বিভিন্ন মহলে। আমরা খুব ছোট করে একটা প্রতিবেদন দেখে নেব। সাধারণতন্ত্র দিবসে রাজধানী দিল্লির রাজপথে দেখা যাবে না নেতাজি নিয়ে বাংলা ট্যাবলো। কী কারণে এই সিদ্ধান্ত নিল কেন্দ্র তা এখনও স্পষ্ট নয়। কেন্দ্রের এই আচরণের বিরুদ্ধে প্রতিক্রিয়া মিলেছে সমস্ত মহল থেকেই। বসু পরিবার থেকে রাজ্যের শাসক দল সকলেই নিন্দা করেছেন এই সিদ্ধান্তের। এই বঞ্চনা নিয়ে সরব হয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু। তার কথায় নেতাজিকে সম্মান করার আগে তার আদর্শকে বুঝতে হবে, তার আদর্শকে বাস্তবায়িত করতে হবে। কিন্তু বর্তমানের বিভেদমূলক রাজনীতি দেশের অন্দরে বিভেদ তৈরি করছে। নেতাজির ট্যাবলো না থাকলে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ অর্থহীন। দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয়। তিনি রাজনৈতিক নেতা ছিলেন, তিনি স্বাধীনতা সংগ্রামে শেষ লড়াই দিয়েছিলেন ওনার আজাদিন ফৌজকে নিয়ে, যার জন্য ভারতবর্ষ আজকে স্বাধীন। তো ওনাকে নিয়ে এই কেন্দ্র আর রাজ্য, এরা অনেক আরো বিষয় আছে যা নিয়ে রাজনীতি হতে পারে, কিন্তু সুভাষচন্দ্র বোস যেহেতু রাজনীতির ঊর্ধ্বে, ওনাকে নিয়ে বা ওনার ট্যাবলো বা ওনার বিষয় কিছু নিয়ে রাজনীতি করা একেবারেই সঠিক নয়। এটা যদি রাজনীতি হয়ে থাকে, এটা কিন্তু আমরা এই নিয়ে আমরা প্রতিবাদ করব। সূত্রের খবর, এবার সাধারণতন্ত্র দিবসের থিম আজাদি কা অমৃত মহোৎসব। স্বাধীনতার 75 বছর উপলক্ষে এই থিম কেন্দ্রের। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ফোকাস ছিল নেতাজি, কারণ এবার সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী। ওয়াকিবহল মহলের প্রশ্ন, স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে বাংলা এবং নেতাজি। এরপরেও সাধারণতন্ত্র দিবসের ট্যাবলো থেকে কেন বাদ পড়ল বাংলা? সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রক ভোটমুখী উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডের ট্যাবলোকে ছাড় দিয়েছে, অথচ উত্তরপ্রদেশের ট্যাবলোর থিম কাশী বিশ্বনাথ মন্দির, তো উত্তরাখণ্ডের থিম কেদারনাথ। দুটি থিমই ভারতীয় সংস্কৃতির ধারক বাহক হলেও স্বাধীনতা আন্দোলনের সঙ্গে কার্যত কোনো সম্পর্ক নেই তাদের। স্বাভাবিকভাবেই কেন্দ্রের এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে বিতর্ক দেশ জুড়ে। প্রতিবাদ জানিয়েছে বঙ্গের শাসক দল তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, নেতাজিকে অপমান করেছে মোদী সরকার। নিন্দা করেছেন তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায়ও। টুইটে তিনি জানান, কেন্দ্রের এই সিদ্ধান্ত নেতাজির লড়াইকে অসম্মান করল, লজ্জাজনক। এ ধরনের কোনো চেষ্টা বাংলার সংস্কৃতি, ইতিহাস এবং বাংলার মানুষের প্রতি অমর্যাদাকর, এবং আমরা তার তীব্র প্রতিবাদ করব, এবং যাতে বাতিল না হয় তার জন্য আবার অনুরোধ জানাবো। যদিও পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ মানতে রাজি নয় বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার নেতাজিকে অপমান করেননি, রাজ্য সরকারের কোথাও একটা ভুল হয়েছে। 26শে জানুয়ারির ওই শোভাযাত্রায় কিসের ওপর ট্যাবলো তৈরি হবে তার একটা নির্দিষ্ট রূপরেখা থাকে, নির্দিষ্ট গাইডলাইন থাকে। নির্দিষ্ট গাইডলাইনের বাইরে না থাকলে সেটা অংশগ্রহণ করে না। তৃণমূল তো একবার বলেছিল কন্যাশ্রীর ট্যাবলো করবে, তো এটা তো মেনে নেওয়া যায় না। তো সার্বিকভাবে হয়েছে,
তৃণমূল কংগ্রেস মনে করে যে পশ্চিমবঙ্গ একটা স্বাধীন রাষ্ট্র, আর সেভাবেই সমস্ত জায়গায় তারা বার্তা পৌঁছে দিতে চায়। তো সেটা তো ভারতবর্ষের যে সরকার আছে, ভারত সরকার, ওটা তো বিজেপি সরকার নয়, ওটা ভারত সরকার। এখানে যেটা আছে এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, এটা তৃণমূল সরকার। তো স্বাভাবিকভাবেই সংঘাত হবে। সূত্রের খবর, এবারে ট্যাবলোয়ে স্বাধীনতা সংগ্রাম বাংলার বিপ্লবী, বিশেষ করে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা তুলে ধরতে চেয়েছিল বাংলা। নকশা ছিল 3D। সেই ট্যাবলোয়ে তুলে ধরা হতো নেতাজির পতাকা উত্তোলন থেকে শুরু করে রবীন্দ্রনাথ সুভাষের যুগলবন্দি, থাকতো আজাদ হিন্দ বাহিনীর ইতিহাসও। ঠিক ছিল, চলন্ত ট্যাবলোর সঙ্গে 65 সেকেন্ডের জন্য বাজবে কদম কদম বাড়ায়ে যা। জানা গিয়েছে, ট্যাবলোর থিম রাজ্যের পরিকল্পনা নিয়ে দফায় দফায় বৈঠক করে প্রতিরক্ষা মন্ত্রক। ডিসেম্বর পর্যন্ত সেই সমস্ত বৈঠকে ডাক পেয়েছে বাংলা, কিন্তু অজ্ঞাত কারণবশত জানুয়ারির প্রথম থেকে সেই সমস্ত বৈঠকে ডাক পায়নি বাংলা। 23শে জানুয়ারি ট্যাবলোর চূড়ান্ত ড্রেস রিহার্সাল। তার আগে বাংলাকে বৈঠকে না ডাকায় কেন্দ্রের বার্তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে, যদিও সরকারিভাবে কোনো পক্ষই কোনো বিবৃতি দেয়নি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার অনলি ট্রুথ। সুমন, শ্রমিক যেটা বললেন, আমার মনে হয় এটার দর্শকদের সঙ্গে আমরা যেটুকু খবর পেয়েছি শেয়ার করা উচিত। শ্রমিক বললেন যে গাইডলাইন অনুযায়ী ট্যাবলো হয়নি বলে বাদ গেছে, সম্ভবত এটা মিথ্যা। এই কারণে বলছি যে এই ট্যাবলোটা যে স্তরে গিয়ে বাদ গেছে সেটা হচ্ছে মডেল স্তরে এসে তারপরে তাকে ড্রপ করা হয়েছে। এখানকার নিয়ম যেটা সরকারি নিয়ম, প্রতিরক্ষা দপ্তরের একটা বিশেষজ্ঞ কমিটি থাকে, তারা প্রথমে কিন্তু কনসেপ্টটাকে অ্যাপ্রুভ করেন, ডিজাইন অ্যাপ্রুভিং বলে সেটাকে। সেই ডিজাইনটা অ্যাপ্রুভড হওয়ার পর মডেল স্তরে যায়। সুতরাং ইনিশিয়ালি গাইডলাইন অনুযায়ী যদি সেটা তৈরি না হয়ে থাকে থিমটা, তাহলে ডিজাইন স্ক্রুটিনি স্তরেই কিন্তু ওটা ড্রপড হয়ে যেত। তা কিন্তু হয়নি, এটা ড্রপ করা হয়েছে মডেলের স্তরে। 1, 2 হচ্ছে থিমটা কী ছিল। থিমটা ছিল হচ্ছে 75 বছর বয়স ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে অমৃত মহোৎসব যে উৎসব, তার সঙ্গে যত আনুষঙ্গিক থাকে বিষয়টা। তার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার ভারতের স্বাধীনতা আন্দোলন এবং নেতাজির যেহেতু 125 বছর আমাদের এখানে হচ্ছে, সেই দুটোকে মিলিয়ে একটা থিম প্রেজেন্ট করেছিলেন। আমার অন্তত মনে হচ্ছে যে এটা ওই বদ্রীনাথ মন্দির অথবা কাশীর বেনারস মন্দিরের থেকে অনেক বেশি এটা কম্প্যাটেবল উইথ দ্য বেসিক থিং, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম এবং তার 75 বছর স্বাধীনতার। তাহলে এই নেতাজিকে নিয়ে বিজেপির সমস্যাটা ঠিক কোথায়, মানে এটা তোমার অবজারভেশন কি? হ্যাঁ, যদি আমরা শ্রমিকবাবুর বক্তব্য দিয়ে শুরু করি, তাহলে নেতাজিকে নিয়ে বেসিক মানে সমস্যাটা হচ্ছে, শ্রমিকবাবুরা ঠিক বলেছেন যে এটা তো ভারত সরকারের, কিন্তু ওনারা তো ভারত সরকার মনে করেন না, বিজেপির সরকার মনে করেন। সেই জন্য নেতাজি বাদ। এবং নেতাজিকে নিয়ে বিজেপির সমস্যাটা কোথায় সেটা আমি জাস্ট মানে সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য, সেটা হচ্ছে আজকে আমরা একটা 23শে জানুয়ারি বা 26শে জানুয়ারি আসছে, ঠিক 1 বছর আগে কলকাতায় 23শে জানুয়ারি উদযাপনের সময় ভিক্টোরিয়া মেমোরিয়ালে কী হয়েছিল? বিজেপির লোকরা জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিল। নেতাজির সাথে তো জয় শ্রীরাম কোনো দিন যায় না। ফলে শ্রমিকবাবুকে প্রথম বুঝতে হবে, শ্রমিকবাবুর পড়াশোনা বিজেপির মধ্যে উনি পড়াশোনা করেছেন, কিন্তু শ্রমিকবাবুর পড়াশোনাটা ওইখানে আটকে গেছে যে নেতাজি কোনো দিন জয় শ্রীরাম বলতে বলেননি। তো এটা হচ্ছে প্রথম সমস্যা। আর যদি সামগ্রিকভাবে সমস্যাটা আমরা বোঝবার চেষ্টা করি, তাহলে হচ্ছে যে যেটা চন্দ্র বসু বললেন, সেটা হচ্ছে চন্দ্র বসু বিজেপি করতে পারেন, একসময় বিজেপির রাজ্য সহসভাপতি হয়েছিলেন, কিন্তু আফটার অল উনি বসু বরবরের ছেলে, ওনার একটা নেতাজির আদর্শ সম্পর্কে অন্তত শ্রমিকবাবু বা দিলীপ ঘোষ বা ইভেন নরেন্দ্র মোদীর চাইতে বেটার জ্ঞান আছে। তো সেই বেটার জ্ঞানের জায়গা থেকে নেতাজি সাম্প্রদায়িক হতে পারেন না, নেতাজি নারী বিদ্বেষীও হতে পারেন না। যেটা আমি প্রথম থেকে বলবার চেষ্টা করছিলাম যে বিজেপি বেসিক্যালি করে এই দুটোর প্রবলেম আছে। সুমন, আমার ইতিহাসের পড়াশোনা খুব বেশি নেই, তবে এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে নেতাজি বা সুভাষচন্দ্র বসু তিনি যখন কলকাতা এবং বাংলায় সক্রিয়ভাবে রাজনীতি করছেন, তিনি দায়িত্ব নিয়ে একাধিকবার শ্যামাপ্রসাদ মুখার্জি নামক যিনি আইকন বিজেপির, যিনি হিন্দু মহাসভা করতেন এবং কংগ্রেসে করতেন, পরে জনসংঘ তৈরি করলেন, তার মিটিং জাস্ট পিটিয়ে ভেঙে দিয়েছিলেন। এটা পার্ট অফ হিস্ট্রি, এটাকে অস্বীকার করার কিছু নেই।
এবং এটা তথাগত রায় এবং যিনি মানে শ্যামাপ্রসাদের সবচেয়ে ভালো জীবনটা লিখেছেন, তিনিও লিখেছেন, তার মানে ডিসপিউটেড না। দ্বিতীয় কথা হচ্ছে যে নেতাজির লেখাতে আছে, এটা অস্বীকার করা যাবে না, যেহেতু ইট ইজ ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যে একদল ব্যবসায়ীর ব্যবসায়ী তারা ত্রিশূলধারী সন্ন্যাসীদের ভোট ভিক্ষা করতে পাঠিয়েছে, কারণ হিন্দু মাত্রই গেরুয়া এবং ত্রিশূল দেখলে মাথা নত করে। আমার নির্দিষ্ট আবেদন, আপনারা এই ভণ্ড সাধুদের, যারা ত্রিশূল এবং গেরুয়া নিয়ে ভোট ভিক্ষা করতে বেরিয়েছে, তাদের ভারতের রাজনৈতিক জীবন থেকে তাড়িয়ে দিন। কোট আনকোট সুভাষ বসু। আমাদের কোনো দর্শক বন্ধু যদি চ্যালেঞ্জ করেন, অনুগ্রহ করে বলবো যে সুভাষ বসুর রচনা থেকে আমি এটা কোট করছি। তো এই অরিজিনেই যে গণ্ডগোলটা, অর্থাৎ হিন্দু মহাসভা ভার্সেস সুভাষচন্দ্র বসু, এটা একদম আদিতে আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকারের যারা, এটা তাদের ডেফিনেটলি প্রেরোগেটিভ, শ্যামাপ্রসাদ মুখার্জিকে তাদের আইকন মনে করেন, করতেই পারেন, কিন্তু দুজন আইকনের তো কনফ্লিক্টটা তো খুব একদম গ্রাউন্ডে লড়াইতে ছিল। তো সেটা কি কোনো কারণেই অ্যালার্জিটার? দেখুন, যদি আপনি যেটা বললেন, ধরুন যদি সেটা পশ্চিমবাংলার ট্যাবলোর গায়ে হিন্দিতে লেখা থাকতো, তাহলে যোগী আদিত্যনাথের কী হতো? যে গেরুয়া এবং ত্রিশূল দেখলেই তাড়িয়ে দিন। তাহলে আপনি বুঝুন যে 5 রাজ্যে ভোট হবে, তার আগে যদি দিল্লিতে মানে নেতাজির ট্যাবলোতে এটা লেখা থাকে, না, ফরচুনেটলি সেটা অবশ্য লেখা ছিল না। আমি মানে নিশ্চয়ই বিজেপি ভয় পেয়েছে, পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নম্বর 2 হচ্ছে যে দুজন আইকনের যখন তাড়িয়ে দিন বলেননি, বলেছেন রাজনৈতিক এবং রাষ্ট্রিক জীবন থেকে তাড়িয়ে দিন। হ্যাঁ, রাজনৈতিক জীবন থেকে তাড়িয়ে দিন। এবার মানে সমস্যা হচ্ছে, আমি শ্যামাপ্রসাদ সম্পর্কে শ্রদ্ধাশীল, কিন্তু সেই শ্রদ্ধাশীলের সাথে যেটা করতে হবে, যখন ওই জন্য বললাম বিজেপির যে নির্মাণগুলো হয়, নির্মাণের সমস্যা হচ্ছে, যদি নেতাজি আর শ্যামাপ্রসাদকে আপনি 1930-1940-এর পশ্চিমবঙ্গের রাজনীতি, পশ্চিমবঙ্গ না, অবিভক্ত বঙ্গের রাজনীতিতে প্লেস করেন, তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে পরেশ পাল হবে না। তো মানে আজ থেকে 50 বছর বাদে যদি কোনো পরেশ পালের অনুগামী দল এসে বলে যে 2000 থেকে 1990 থেকে 2020 সাল অবধি পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির প্রাণকেন্দ্র ছিলেন পরেশ পাল, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ছিলেন না, তাহলে যা সমস্যা হবে, সেটাই আজকের বিজেপির সমস্যা, যে 1930 থেকে 40 বা অবিভক্ত বঙ্গের রাজনীতিতে এটাকে তো আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না যে সুভাষচন্দ্র আর শ্যামাপ্রসাদ, পরেশ পাল আর মমতা বন্দ্যোপাধ্যায়, একজন সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি হচ্ছেন, সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি গান্ধীর প্রতিনিধিকে হারিয়ে, আর আরেকজন গান্ধীর, আবার আমি শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা রেখে বলছি, গান্ধীর অনুরোধে নেহেরু তাকে মন্ত্রিসভায় স্থান দিচ্ছেন। ঠিক আছে, তো দুজনের রাজনৈতিক গুরুত্ব, দুজনের রাজনৈতিক চেতনা, এগুলো তো প্রশ্নের নিশ্চয়ই। ফলে আমার মনে হয় যে নেতাজি, বিজেপি এটা ভুল করেছিল। বিজেপি কোনো কারণে, বিজেপির যখন পশ্চিমবাংলার জয়ের একটা লক্ষ্য ছিল, বিজেপি নেতাজি অনেককে আত্মীকরণের যে চেষ্টাটা করে, নেতাজি সুভাষ বসুকেও আত্মীকরণের চেষ্টা করেছিল। বিজেপির মাঝে মাঝে এই ধরনের চেষ্টা হয়। বিজেপি মাঝে মাঝে রবীন্দ্রনাথের বিভিন্ন চিঠিকে উদ্ধৃত করে, বিজেপির তথাকথিত ইন্টেলেকচুয়াল নেতারা, মোহিত রায়ের মতো নেতারা লেখেন, রবীন্দ্রনাথ অমিয় চক্রবর্তীকে চিঠিতে লিখেছিলেন মুসলমানদের সম্পর্কে এই বিপদ আছে। ভুলে যান যে অমিয় চক্রবর্তীর ওই চিঠিটা শুধু 3 পাতায় শেষ হয়নি, ওটা 6 পাতার চিঠি ছিল। ফলে ওই চিঠির বাকি অংশে ভারতবর্ষের সংস্কৃতিতে মুসলিমরা কতটা জড়িয়ে আছে সেটাও রবীন্দ্রনাথ উল্লেখ করেছেন। এবার সমস্যা হচ্ছে, বিজেপির মাঝে মাঝে সমস্যা হয়, বিজেপির রবীন্দ্রনাথকেও একজন হিন্দুত্ববাদী হিসেবে প্রমাণ করবার চেষ্টা করে, প্রমাণ করতে গিয়ে কোলাপস করে। তেমনি সুভাষচন্দ্র বোস করা ভেবেছিল হিন্দু আইকন হিসেবে প্রমাণ বিল্ড আপ করবে, কিন্তু সেটা হয়নি। সেটা সবই ঠিক, কিন্তু দেখুন বিজেপিকেও তো এই বাংলায় ভোটের রাজনীতি করতে হবে। তো সেখানে সুভাষ বসু এবং স্বাধীনতা সংগ্রাম যেখানে মডেল, যেখানে ভারতবর্ষের 75 বছরের স্বাধীনতা হচ্ছে থিম, সেখানে সুভাষ বসুকে বাদ দিয়ে দেয়া, এটা কি একটু নির্বুদ্ধিত হলো না? আমি কিন্তু ধারাবাহিকভাবে সেই অক্টোবর থেকে, যবে থেকে সুকান্ত মজুমদারকে বিজেপি রাজ্য সভাপতি করা হয়েছে, আমি বলে আসছি যে পশ্চিমবঙ্গ নিয়ে বিজেপির আর কোনো আগ্রহ নেই। এটা একটা কি বলবো, পশ্চিমবঙ্গে বিজেপি ক্রমশ এসইউসিআই হয়ে যেতে চলেছে। এটা কি ফ্রন্টে, কি ফর্মে, কি ফরম্যাটে হবে সেটা দেখা। পশ্চিমবঙ্গ নিয়ে বিজেপির আর কোনো মাথা ব্যথা নেই। সুমন যেটা বলছেন
যে দলটাকে তারা প্রায় খরচের খাতায় রাজ্যে ফেলে দিয়েছেন। এটা অবশ্য শুধু সুমন ভট্টাচার্য বলছেন না, তথাগত রায় ওদের দলের প্রাক্তন রাজ্যপাল ফেরত নেতা তথাগত রায় একাধিকবার টুইট করে বলেছেন, লাস্টে উনি গুড বাই বঙ্গ বিজেপিও বলেছেন। তো এইবার শুধু তথাগত রায় নয়, নিচের তলার যারা মানুষ, নমশূদ্র সম্প্রদায় এবং মতুয়া সম্প্রদায়ের নেতা শান্তনু ঠাকুর, হ্যাঁ সাংসদ এবং কেন্দ্রের মন্ত্রী শান্তনু ঠাকুর, তিনি তার অনুগামীদের নিয়ে আজকে একটা বৈঠক করেছেন কেন্দ্রীয় পোর্ট ট্রাস্টের অতিথিশালাতে কলকাতার উপর দাঁড়িয়ে। এবং তারপরে তিনি কি বলেছেন সেটা আমরা একবার শোনার চেষ্টা করি। বলেছেন যে একজন ব্যক্তি দলকে কুক্ষিগত করার চেষ্টা করছে, তাতে মনে হচ্ছে অন্য দলের সঙ্গে যোগ আছে। ইন্টারেস্টিং। বিজেপির ক্ষতির ষড়যন্ত্র বানচাল করব। শনিবার পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে বৈঠকের পর অবস্থান স্পষ্ট করলেন বিদ্রোহী কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তিনি। বনগাঁর বিজেপি বিধায়ক শান্তনু ঠাকুর দলের বিক্ষুব্ধদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে হাজির ছিলেন দুই বিধায়ক সুব্রত ঠাকুর এবং অশোক কীর্তনিয়া। দলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক শান্তন বসু থেকে সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের মতো নেতারা, এরা সকলেই বিজেপির সদ্য ঘোষিত রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন। এছাড়াও রিতেশ তিওয়ারি, তুষার মুখোপাধ্যায়, দেবাশিস মিত্র বৈঠকে যোগ দিয়েছিলেন। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কমিটি ঘোষণার পর থেকেই দলে কোন্দল শুরু হয়। প্রথমেই দলের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যান সায়ন্তন। এরপর তা যেন সংক্রমণের চেহারা নেয়। নতুন জেলা সভাপতিদের নামের তালিকা ঘোষণার পরে পরেই ক্ষোভে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন 5 মতুয়া বিধায়ক। সেই ধাক্কার মধ্যেই বিদ্রোহে যোগদান বাঁকুড়ার বিধায়করা। এরপরে শান্তনু খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। প্রকাশ্যে ক্ষোভের কথা বলেন প্রাক্তন সহসভাপতি রাজকমল পাঠক। বিজেপির মতো শৃঙ্খলাবদ্ধ দলে এটা বেনজির বলে মনে করেন গেরুয়া শিবিরের একাংশ। তাদের বক্তব্য, দলের রদবদল অতীতেও হয়েছে, কিন্তু এইভাবে রাজ্য স্তরের নেতারা প্রকাশ্যে ক্ষোভ দেখাননি। পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে বৈঠক শেষে শান্তনু বলেন, একজন ব্যক্তি দলকে কুক্ষিগত করার চেষ্টা করছে, তাতে মনে হচ্ছে অন্য দলের সঙ্গে যোগ আছে তার। বিজেপির ক্ষতির ষড়যন্ত্র বানচাল করব, ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। কোনো এক বিশেষ ব্যক্তি সংগঠনকে নিজের কুক্ষিগত করবার জন্যে এভাবে যারা বরিষ্ঠ নেতৃত্ব, এভাবে যারা অভিজ্ঞ ব্যক্তিত্ব বা নেতৃত্ব, তাদেরকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে যেভাবে কমিটি তৈরি করেছে, তাতে আমার সম্পূর্ণভাবে মনে হয়েছে যে এদের অন্য কোনো দলের সঙ্গে সাঠগাঁট আছে। তাই কারোর কথা না চিন্তা করে, সবাইকে উপেক্ষা করে, আজকে যদি পার্সেন্টেজের কথা বলি, 90% মানুষকে দলে থাকা 90% মানুষকে বাদ দিয়ে কি করে কমিটি তৈরি হলো, আর সেটা কি ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে ক্ষতিকারক নয়? এই প্রশ্ন আমি সবার আগে তুলে দিচ্ছি। দলের বিভিন্ন সাংগঠনিক গ্রুপ ছাড়ার পর শান্তনু ঠাকুর বলেন, রাজ্য বিজেপির বর্তমান নেতৃত্বের শান্তনু ঠাকুর বা মতুয়া সমাজের ভোট নিষ্প্রয়োজন। তাই আমরাও ওইসব গ্রুপে থাকার প্রয়োজনবোধ মনে করি না। সময় মতো সব জবাব দেব। এরপরে বিক্ষুব্ধ বিধায়কদের নিয়ে বৈঠকও করেন শান্তনু। তাতে অস্বস্তি বাড়ে রাজ্য বিজেপির। সে অস্বস্তি নতুন করে বাড়ল শনিবার। যদিও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন, বঙ্গ বিজেপিতে কোনো বিদ্রোহই নেই। প্রথম কথা, বিজেপিতে বিক্ষুব্ধ বলে কিছু হয় না। কারো যদি কোনো দ্বিমত থাকে সেটা বলার জন্য পার্টির অথরিটি আছে, জায়গায় সেখানে বলা উচিত। আমার জানা নেই এই ব্যাপারে। দিলীপ ঘোষের সুরে সুর মিলিয়েছেন বঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, বিজেপির কোনো বৈঠক ছিল না পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে। তিনি আরো বলেন, বিজেপিতে বিক্ষুব্ধ বলে কোনো শব্দ নেই, সবাই বিজেপি। বিজেপিতে কেউ বিক্ষুব্ধ নেই। বিজেপির কাছে এই ধরনের কোনো মিটিংয়ের খবর নেই, কারণ বিজেপির মিটিং নয়, পার্টির নিজস্ব পদ্ধতি অনুসারে মিটিং আহ্বান জানানোর একটা প্রক্রিয়া আছে। তো সেটা তো বিজেপির মিটিং নয়। বিজেপির কোনো কিছু মানুষজন এক জায়গায় বসতে পারে, তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে পারেন, তো তাদের বিক্ষুব্ধ বলা যায় না। বিজেপিতে কোনো বিক্ষুব্ধ নেই, মতাদর্শের প্রতি সকলে অনুগত, সংঘবদ্ধ বিজেপি আছে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বিক্ষুব্ধ নেতাদের দৌলতে বিজেপি এখন বঙ্গ রাজনীতিতে রীতিমতো চর্চিত। বাংলা বিজেপির সাংগঠনিক কার্যকলাপ নিয়ে রীতিমতো বিদ্রুপ করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। দলটাই তৈরি হয়নি, জোর করে এখান থেকে ওখান থেকে সেখান থেকে লোক এনে তারা দল তৈরি করবার যে চেষ্টা করছিল, তা আজকে মুখোশ খুলে যাচ্ছে।
বেরিয়ে পড়ছে, আসল চেহারা কাটামোটা বেরিয়ে আসছে। রাজনৈতিক মহলের মতে বিজেপির অন্তর্কলহ যে ক্রমশ আরো জটিল আকার ধারণ করছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার অনলি ট্রুথ। সুমন, শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির ঘোষিত মুখপাত্র, তার দুটো বক্তব্য আমরা পেলাম। একটা হচ্ছে স্বাধীনতার গাইডলাইনে নেতাজি নেই, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। দ্বিতীয়টা হচ্ছে বিজেপির মধ্যে কোনো বিক্ষুব্ধ নেই। কি বলবেন? সুব্রত ঠাকুর যেন কি পদে আছেন, কেন্দ্রীয় মন্ত্রী আমার মনে হয়। শান্তনু ঠাকুর যে কেন্দ্রীয় মন্ত্রী আমার মনে হয়। হ্যাঁ, নিশ্চয়ই, যেখানে যেই কারণে পোর্টাস গেস্ট হাউসটা পেয়েছেন। তো ঘটনার পর তো 5 ঘন্টা কেটে গেছে, এখনো অবধি না জাহাজ দপ্তর থেকে তাকে সরানো হয়েছে, না মাননীয় অমিত শাহ তাকে বরখাস্ত করেছেন, তাকে অ্যারেস্ট করেছেন। অন্য ক্ষেত্রে এসব ক্ষেত্রে পুলিশ চলে যায়। পোর্ট ট্রাস্টের অফিসে বসে, যেটা কেন্দ্রীয় সরকারের একটা গেস্ট হাউস, সেখানে বসে বলা হচ্ছে যে বিজেপির রাজ্য কমিটিকে আমি মানি না। না, আর একটা কথা বলেছেন খুব গুরুত্বপূর্ণ, যে একজন লোক গোটা দলকে কুক্ষিগত করছেন এবং তার সঙ্গে তৃণমূলের যোগাযোগ আছে। একজন লোকটা কে? সেই একজন সম্পর্কে আগে থেকেই তথাগত রায় বলছেন, শান্তনু ঠাকুরও বলেছেন, এবং আজকে কলকাতা থেকে বনগাঁমুখী ট্রেনে তার নামে পোস্টারও পড়েছে। তিনি হচ্ছে অর্গানাইজেশনালি বিজেপির সবচেয়ে গুরুত্বপূর্ণ OGS অমিতাভ চক্রবর্তী। তার বিরুদ্ধেই এনাদের যাবতীয় ক্ষোভ। তো অমিতাভ চক্রবর্তী RSS অ্যাপয়েন্টেড। অমিতাভ চক্রবর্তী ভালো খারাপ আমি এটা বলছি না, আমার প্রশ্ন হচ্ছে যে একজন বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী নন, যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তথাগত রায় প্রাক্তন হয়ে গেছেন, উনি প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্যপাল। একজন বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের একটা রাজ্যে বসে কেন্দ্রের সাংসদও তিনি বসে বলছেন যে আমি বিজেপির রাজ্য কমিটিকে মানি না। ইন্টারেস্টিংলি আজকে কলকাতা, এখানে আর একটা জিনিস ছিল, ওখানে মিটিং এর আগে কতগুলো ব্যানারও ঝোলানো হয়েছিল, যেখানে ব্যানারগুলোতে বলা হয়েছিল পচা বিজেপি হইতে সাবধান। আজকে কলকাতায় উমা ভারতীও এসেছিলেন, আরেকজন বিজেপির একসময়কার বিক্ষুব্ধ নেত্রী। তাকেও এইসব বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছিলেন যে বিজেপি তো বড় দল, নিশ্চয়ই সামলে নেবে। তো উমা ভারতী ভালো করে জানেন যে হাউ বিজেপি পারফর্মস। আমার প্রশ্ন হচ্ছে যে শান্তনু ঠাকুর, যদি শান্তনু ঠাকুর, এই যে শ্রমিক বললেন যে বিক্ষুব্ধ বলে কেউ নেই, তাহলে তাহলে শান্তনু ঠাকুর কি কথা বলছেন যে আমি রাজ্য কমিটি মানি না? একজন কেন্দ্রীয় মন্ত্রী, সিটিং কেন্দ্রীয় মন্ত্রীরা বলতে পারেন? এর চাইতে বড় বিজেপি দলটা আসলে কোথায় এসে পৌঁছেছে। এবং শান্তনু ঠাকুর একটা কথা, কিন্তু শান্তনু ঠাকুর ইম্পর্টেন্ট, শান্তনু ঠাকুর মতুয়া, আবার এই ওবিসি। এই ঘটনার খবর যদি কি উত্তরপ্রদেশে পৌঁছয় যে পশ্চিমবঙ্গে মতুয়ারা বিদ্রোহ করেছে, তাহলে স্বামীপ্রসাদ মৌর্য তো শান্তনু ঠাকুরকে এক্সট্রা পয়সা দিয়ে টেনে নিয়ে যাবেন, হেলিকপ্টার ভাড়া করবেন, চার্টার প্লেনে বলবেন যে শান্তনু এসে তুমি বলো যে পশ্চিমবাংলায় বিজেপি কি করে, তাহলে এখানকার ইউপির ওবিসিরা বুঝতে পারবে। তো বিজেপি তো মনে হচ্ছে, আমি বললাম না কি মনে হচ্ছে, শোন, বিজেপি কি সময়টা ভালো যাচ্ছে না? বলা মুশকিল। আমি শ্রমিক ভট্টাচার্যকে আমার বিকেলে দেখলেই মনে হয় যে উনি খুকুমনি হোম ডেলিভারির মতো সংলাপ বলেন, কিন্তু টিআরপি তো বাড়ছে না। এটা একটা সমস্যা, টিআরপি ঠিক বাড়ছে না। উনি নিজের বিধানসভা কেন্দ্রে জিততে পারছেন না, ফলে খুকুমনি হোম ডেলিভারির মতো সংলাপ বললে হবে? খুকুমনি তো টিআরপিতে বেড়ে যাচ্ছে। বিজেপির জোকস অ্যাপার্ট, এই নমশূদ্র এবং মতুয়াদের মধ্যে বিজেপির একটা বেশ, রাজনৈতিক বেশ কিন্তু খুব দ্রুত গড়ে উঠেছে। দক্ষিণবঙ্গে বিজেপি যেটুকু টিকে আছে সেটা তো ওই বনগাঁ নদিয়ার ওই যে অংশে মতুয়াদের ভোট, অর্থাৎ জগন্নাথ সরকার হোক, শান্তনু ঠাকুর হোক, সবাই ওই বেল্টেই জিতেছে। তার বাইরে বিজেপি জিতেছে কোথায়? এইবার মতুয়াদের ডঙ্কা যদি বেসুরো বাজতে শুরু করে, বা যদি করে না বলে শুরু করেছে এটা বলাই ভালো, আমার মনে হয় যে বিজেপি নেতৃত্বর অবিলম্বে বিষয়টার দিকে খেয়াল রাখা উচিত, না হলে আরও বড় প্রশ্নচিহ্ন ঝুলে যেতে পারে। আমরা সমসাময়িক প্রাসঙ্গিক এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় থাকবো আগামী দিনগুলোতেও। অবশ্যই আমরা আলোচক হিসেবে সুমন ভট্টাচার্যকেও পাবো আমাদের প্যানেলে। আপাতত নিউজ অ্যান্ড ভিউজ এখানে শেষ করছি। আপনারা যারা এতক্ষণ পর্দার ওপার থেকে আমাদের সঙ্গে ছিলেন, প্রত্যেককে ধন্যবাদ।